নমস্কার, ভয়েস অফ কমন ম্যানের তরফ থেকে আমি জয়ন্ত। আরও একবার দেখুন, আমরা আরজি করার আন্দোলন নিয়ে প্রতি মুহূর্তে পড়ে রয়েছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষের কি ভাবনা, কোথায় এই আন্দোলন এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। বহু আলোচিত যে বিষয়গুলো, সেগুলো যারা আপনারা জেনে যাচ্ছেন, তার বাইরে আমরা আরও অন্য কিছু জানানোর চেষ্টা করছি। আজকে আমরা কথা বলবো এরকমই একটা বিষয়, সুপ্রিম কোর্টের আইন নিয়ে যে মামলাটা হয়েছিল, সেই মামলার বর্তমান পরিস্থিতি নিয়ে। এটাও বহু আলোচিত, কিন্তু ওই শুনানি যেটা লাইভ স্ট্রিমিং চলে, তার ওপর নির্ভর করে আমরা একটা তাৎক্ষণিক, আমরা বলুন সাধারণ মানুষ যারা আমরা বিশেষজ্ঞরা এবং মিডিয়া হাউসগুলো প্রত্যেককেই দেখেছি, তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিতে শুরু করে দেয়, তারপর সেই বিষয়টা পুরনো হয়ে যায়। কিন্তু যতক্ষণ না রায়টা বেরোচ্ছে, সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি কী বলছে এবং সেইটা যদি ইমপ্লিমেন্ট হয়, সেগুলো কী কী পরিবর্তন আসতে পারে, এই যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু আমরা এই প্রতি মুহূর্তের যে আপডেট বিভিন্ন বিষয়ে, প্রতি মুহূর্তের আন্দোলনের খবর, সিবিআই কী করছে তার খবর, তার মধ্যে ওই বিষয়গুলো পুরোটা হারিয়ে যায়। তাই আমরা কিছুটা দেরি হলে, হয়তো দুদিন হয়ে গেছে, কিন্তু আমরা তারপরে সেইটা পুরোটা টেকনিক্যাল অ্যানালিসিস যেটাকে বলে, সেই টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করছি আসলে যে রায়গুলো প্রত্যেক শুনানির পর বেরোচ্ছে, সেটা কি 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 পরিবর্তন আনতে পারে, সেটা আমাদের ক্ষেত্রে, আমাদের যারা আন্দোলনের ক্ষেত্রে এবং সারা দেশের ক্ষেত্রেও সেইটা কতটা কার্যকরী। আসুন আমরা সেই বিষয়ে শুনব তরুণ আইনজীবী প্রণব কুমার সাহার কাছে। আর একটা কথা বলি, পুরোটা শুনবেন, দেখবেন কি অসাধারণ বিশ্লেষণ এবং ছোট ছোট কত তথ্য সেখানে উনি দিয়েছেন, যেটা কিন্তু আর কোথাও আমরা এর আগে শুনিনি। আসুন আমরা শুনি তার সেই একনিষ্ঠ, আইনের প্রতি একনিষ্ঠ এক তরুণ সাংবাদিক, বিশিষ্ট তরুণ সাংবাদিক প্রণব কুমার সাহার সেই বিশ্লেষণ। হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ, প্রণববাবু বলছেন তো? হ্যাঁ বলছি। আচ্ছা, নমস্কার, আমি ভয়েস অফ কমন ম্যানের থেকে জয়ন্ত বলছিলাম। আপনার কাছে আমরা বারবার আসি, তা আবারও আজকে একটু আসতে হলো আপনার কাছে। আপনার কাছে এই বর্তমান এই যে আমাদের সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে, সুমোটো মামলা, সেইটা নিয়ে একটু কথা বলতাম। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখুন, আপনার কাছে নির্দিষ্ট কিছু প্রশ্ন করব আমরা, বা জানতে চাইবো, প্রশ্ন করা ভুল, বা জানতে চাইবো। দেখুন, এখনো পর্যন্ত আমরা এফেক্টিভ হিয়ারিং পেয়েছি 3টে, 22 তারিখ অগস্টের, 9 সেপ্টেম্বর একটা, 17 সেপ্টেম্বর, আর আগামী দিনে একটা আছে 27 সেপ্টেম্বর। এইবার আমরা দেখতে পেয়েছি যে যখনই হিয়ারিংটা হয়েছে, যেহেতু এখন আপনার সরাসরি সম্প্রচার হয়, হ্যাঁ, তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া বিভিন্ন জনের থেকে পাই রায়টা বেরোনোর আগেই। হ্যালো। হ্যাঁ খুব স্বাভাবিক। হ্যাঁ, তাৎক্ষণিক পাই, এবং এখন তো খুব মানে কি বলবো, ছুটে চলা যুক্ত, ফলে কোথায় যেন পরের দিন সেইটা নিয়ে আর আলোচনা হয় না। হ্যাঁ, এবার রায়টা প্রকৃতপক্ষে যেটা হিয়ারিং, সেটাই তো রায় হয় না। যদি আমি ভুল বলি আপনি একটু ধরিয়ে দেবেন। তা পরে তো সেটা আমরা মানে ওয়েবসাইটের মাধ্যমে আমরা পাই। এখন এই যে 3টে হিয়ারিং হলো, এখনো পর্যন্ত এই মামলা কোন জায়গাটায় আছে, ঠিক কি বলতে চাইছে সুপ্রিম কোর্ট, সেইটা যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করে দেন। এইখানে যে মামলাটা, অন্য মামলাগুলোর সঙ্গে এই মামলার মেন পার্থক্য হচ্ছে যে এখানে পাবলিক ইনভলভমেন্ট অনেক বেশি, পাবলিকের ইমোশনাল ইনভলভমেন্ট অনেক বেশি। তার জন্য প্রত্যেকেই এখানে মানে একটা অপেক্ষা করে রয়েছে যে মামলাটা কি হলো, তার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তাহলে কি এখানে সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনটা মামলা, সেটা কি উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের ডাক্তারদের যে প্রতিরোধ, বা ধরুন আমাদের অন্যান্য যে প্রতিবাদ আন্দোলনগুলো চলছে, তার সাথে কোনোভাবে কি পাল্টে যাচ্ছে জিনিসটা, নাকি একই পথে চলছে? এটার সবার মতোই একটা প্রশ্ন। আর তারপরে এটা হয়েছে যে 9 তারিখে যখন অর্ডার হলো, 9 তারিখ অর্ডারের পর অনেকেরই মনে হয়েছে যে মানে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে এবার ডাক্তারদের কাজ জয়েন করতে বলা হোক, তাহলে কি সুপ্রিম কোর্ট ব্যাপারটা অনেকে ইজি নিয়ে নিয়েছে? তাহলে কি এবার ব্যাপারটা আস্তে আস্তে ক্লোজিং এর দিকে যাচ্ছে?
বা ধরুন তারপরে যখন আমাদের 17 তারিখে অর্ডারটা হলো, সেইটার কি প্রতিক্রিয়া, মানে সুপ্রিম কোর্টের অ্যানালিসিসটা কোথায়, এই জায়গাটা নিয়ে মানে আমার যেটুকু ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত যেটুকু দেখলাম, যে সাধারণ মানুষের সেইটা নিয়ে খুব কিছু আইডিয়া এখনো তৈরি হয়নি। যা ইয়া বা যা ধরুন কথাবার্তা চলছে, যা আলোচনা চলছে, সবই কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এর সঙ্গে কিন্তু মেন যে জায়গাটা, মেন যে অর্ডার, এর সঙ্গে কিন্তু আমরা দূরে সরে এসেছি এর থেকে। তো তার জন্য আমি শুরু করছি আপনাকে যে প্রথম কথা দেখুন, 22 তারিখে মানে 22/8/2024 যে অর্ডারটা হয়েছিল তার একটা বিশ্লেষণ আমরা দিয়েছিলাম। এবার আমরা আসছি তারপরে 9 তারিখে যে অর্ডারটা হয়েছে, 9 তারিখের অর্ডারটায় মানে সাধারণ প্রতিক্রিয়া হিসেবে অনেকে হতাশ হয়েছেন ঠিকই, কিন্তু একজন আইনজীবী হিসেবে আমি বলছি যে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। অর্ডারটা পড়লেই বুঝতে পারবেন। এই 9 তারিখে অর্ডারের মোটামুটি 4টে পার্ট। প্রথমেই কথা হচ্ছে যে দেখুন, সিবিআই কে প্রত্যেক দিন এখানে একটা স্ট্যাটাস আপডেট দিতে হচ্ছে। 9 তারিখে অর্ডারটা শুরু হচ্ছে এরকম ভাবে, সিবিআই কে সেগের স্ট্যাটাস দিতে বলা হবে। সুতরাং আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রসেস কিন্তু থেমে নেই, যে একটা সিবিআই রিপোর্ট আগে দিয়েছিল এবং 9 তারিখে আরেকটা মানে ফার্দার রিপোর্ট দিতে দেওয়া হলো। তারপরে যেটা আছে খুব গুরুত্বপূর্ণ হবে, সিআইএসএফ কে এখানে প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। 9 তারিখের অর্ডারে আরজি করে, হ্যাঁ আরজি করে প্রতিরক্ষার দায়িত্ব এখন সিআইএসএফ দেখছেন। কিন্তু এখানে 9 তারিখের অর্ডারে সিআইএফএস কে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হচ্ছে যে সিআইএসএফ কি কি পদ্ধতিতে করবে। এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার। কেন বড় ব্যাপার? যে আমি কোন একটা উপদেশ দিলাম, কাউকে ডাইরেকশন দিলাম, কিন্তু আর কোনো পদ্ধতিগত আমি ক্লারিফিকেশন দিলাম না, সেই ডাইরেকশনটা কিন্তু একসময় গিয়ে ফেল করে যাবে। কারণ আমি কাউকে বললাম যে তুমি এটা করো, কিন্তু সে কিভাবে করবে সেটা করার তার কাছে সেটা রয়েছে কিনা সেটা কিছু তৈরি করে দিলাম না, কোনো গাইডলাইন করে দিলাম না, তাহলে কিন্তু সে তার মতো করে করবে এবং আলটিমেটলি হয়তো সে যেটা করবে, আমি যেটা যে লক্ষ্যে আমি ডাইরেকশনটা দিলাম সেই ডাইরেকশনটা সে ফেলও করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তা নয়, সুপ্রিম কোর্ট এখানে নিজস্ব একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে সিআইএফএস কে। এইটা নিয়ে কিন্তু কোনো আলোচনাই হয়নি এখন পর্যন্ত যে সিআইএফএস কে কিরকম গাইডলাইন দেওয়া হলো। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা এসেছিল আমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট, স্টেট ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট তার একটা রিপোর্ট দিয়েছিল যে 6 লক্ষ রোগীর চিকিৎসা এখানে ব্যাহত হয়েছে। তারা লাইনটাই বলেছেন যে 6 লাখ individuals have been denied treatment as resident doctors are not attending OPDs। তার মানে এখানে যে আমাদের স্বাস্থ্য দপ্তরের যে একটা কনসার্ন, একটা দুশ্চিন্তা, সেটা স্বাস্থ্য দপ্তর দিয়েছে যে ডাক্তারদের অবিলম্বে ফিরতে বলা হোক, এবং সেই হিসেবে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছিলেন যে ডাক্তারদের যে তারা পরের দিন অর্থাৎ 9 তারিখের পরের দিন 10ই সেপ্টেম্বর বিকেল 5টা থেকে তারা সবাই যোগদান করেন। এইটা ছিল আমাদের 9 তারিখের অর্ডার। তার মানে দেখুন, যদি 9 তারিখের অর্ডারটা আমরা একটু পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখবো অর্ডারটা কিন্তু কোনোভাবেই আমাদের যে স্লোগান বলুন বা আমাদের যে মোটো বলুন যে উই ওয়ান্ট জাস্টিস, সেখান থেকে কোনোভাবে সরে যায়নি, বরঞ্চ সেটাকে কি করে আরো শক্ত, কি করে একটা প্র্যাকটিক্যাল ওয়েতে সেটা ইমপ্লিমেন্টেশন হয় সেই দিকেই কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডারটা গেছে। সেখানে সিবিআই কে রিপোর্ট দিতে বলা হয়েছে, সিআইএফএস গাইডলাইন দেওয়া হয়েছে, এবং হেলথ রিপোর্ট মানে মানে আমাদের হেলথ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেটাকে পর্যালোচনা করা হয়েছে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে ডাক্তারদের জয়েন করার কথা। এবং তারপর যেটা ঠিক হচ্ছে 17 তারিখ। 17 তারিখের যে অর্ডারটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অর্ডার, যেটা নিয়ে কিন্তু এখনো আমরা ধোঁয়াশায় রয়েছি। যদি অর্ডারটার বিশ্লেষণ করলে আপনারা জানতে পারবো যে এখানে ধোঁয়াশার জায়গাই নেই। সুপ্রিম কোর্ট অর্ডারটা কি দিল? সুপ্রিম কোর্ট 17 তারিখে অর্ডারে দিচ্ছে, প্রথমে যেটা নিয়ে কোর্ট এখানে আলোচনা করেছেন সেটা হচ্ছে 12ই সেপ্টেম্বর 2024, মানে 12ই সেপ্টেম্বর 2024-এ নির্যাতিতার বাবা একটি চিঠি সিবিআই কে দেন। 17/9 অর্ডারটা শুরু হচ্ছে চিঠিটা দিয়ে, এবং এই চিঠিতে নির্যাতিতার বাবা যে তার কনসার্নটা তুলে ধরেছেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ওনার মনে হয়েছে যে এই যে
ইনভেস্টিগেশন প্রসেস চলছে এটা যদি খুব বেশি ওপেন ভাবে হয় তাহলে কিন্তু ইনভেস্টিগেশন কোনো ব্যাহত হবে বা সেটা হয়তো ঠিক মতো লোককে পৌঁছাবে না। তার জন্য সিবিআই কোর্টের কাছে প্রেয়ার করছে 17 তারিখে যে সিবিআই যে রিপোর্টটা যেটা দেওয়া হচ্ছে সেটা ক্লোজ এনভেলপে যথাসম্ভব তার গোপনীয়তা বজায় রেখে সেটাকে ডিল করা হয়। কারণ এর সঙ্গে এমন কিছু তথ্য তারা পাচ্ছেন, এমন অনেকগুলো বিষয় উঠে আসছে, সেটা যদি জনসমক্ষে তোলা হয় তাহলে কিন্তু আমাদের ল অ্যান্ড অর্ডার এফেক্ট হতে পারে। এটা প্রথম দিন আমাদের দেখুন, আমরা আগে যে বলেছিলাম আমাদের আগের যে ইন্টারভিউতে যে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা কিন্তু পার্সপেক্টিভে নয়। অনেক সময় জিনিসগুলো পাবলিক হয়ে গেলে কিন্তু সুবিধা হয় না, অসুবিধা বেশি হয়। এই কনসার্নটা সিবিআই ফার্স্টে তুললেন এবং নির্যাতিতার বাবাও 12/9 চিঠি দিয়ে এটা জানিয়েছিলেন। এবং এটা জানানোর পর যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট সেটা গুরুত্ব দিলেন এবং সেই ব্যাপারটা মাথায় রেখে যাতে নাকি কোনোভাবে অসুবিধা না হয় সেই ব্যাপারটা মাথায় রেখেই যাতে নাকি ইনভেস্টিগেশন করা হয় সেই ব্যাপারটা তারা দেখবেন। এটা হচ্ছে আমাদের 17 ধরনের অর্ডারের প্রথম বিশ্লেষণ। দ্বিতীয় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন, উইকিপিডিয়া। আমরা এখন যে কোনো কিছু হলে, কিছু জানার হলে আমরা এখন ইন্টারনেটে উইকিপিডিয়া সার্চ করি এবং আরজি করে এই যে রেপ অ্যান্ড মার্ডার কেস এটাও কিন্তু উইকিপিডিয়াতে চলে এসেছে এবং উইকিপিডিয়ায় বেশ কিছুদিন হলো প্রথম থেকেই নিজেই তার নাম দেওয়া হচ্ছিল, যেটা কিন্তু কোনো মানে কোনো মামলা চলাকালীন বা কোনো প্রসেস চলাকালীন দেওয়া কিন্তু আইনত নয়, কেসটা এখন ক্লোজ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট উইকিপিডিয়ার পর ডাইরেকশন দিলেন যে এই ধরনের নির্যাতিতার নাম যেন সরিয়ে দেওয়া হয়। তার জন্য পরিষ্কারভাবে বলে দিলেন যে দ্য উইকিপিডিয়া শ্যাল therefore take steps to comply with the provisions। অর্থাৎ হচ্ছে যে যেরকম প্রভিশন রয়েছে, অর্থাৎ নাম দেওয়া হবে না, তার নামের গোপনীয়তা বজায় রাখে, সেই রকম করে উইকিপিডিয়াকে একটা গাইডলাইন দেওয়া হলো, একটা ডাইরেকশন দেওয়া হলো যে তুমি এক্ষুনি কিছু ডিসকাস করো না, সেটা হলে আমাদের সমস্যা হতে পারে। এই একটা খুব বড় ব্যাপার। আর তার চেয়ে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বলতে ডেভেলপমেন্ট বাই দ্য ডিপার্টমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। যে আমরা প্রথম দিনে বলেছিলাম যে একটা পোর্টালের ব্যবস্থা করা হয়েছে, সেই পোর্টালে বিভিন্ন রকম আমাদের মেডিকেল কাউন্সিল আছেন, তাদের প্রত্যেকের সাজেশন, তাদের অন্যান্য যেগুলো আর মত মানে তাদের যে সেটাকে নিয়ে কি ডেভেলপমেন্ট হলো, যেটা 22 আগস্টের অর্ডারে ছিল, সেইটা ডেভেলপমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা ডেভেলপমেন্টটা হচ্ছে টোটাল সুপ্রিম কোর্ট এখানে বলে দিয়েছেন যে, এবং খুব চুলচেরা বিশ্লেষণ করে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছেন যে ঠিক কি সংখ্যক সিসিটিভি ক্যামেরা রাখা দরকার, কি সংখ্যক স্টাফ থাকবে, কি সংখ্যক আপনার টয়লেটস এর ব্যবস্থা থাকবে বা অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাগুলো থাকবে। সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটা বড় গাইডলাইন সুপ্রিম কোর্ট এখানে দিয়ে দিচ্ছে। তার মানে এখানে জয়ন্তবাবু এই যে এত বড় একটা গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়ে দিল, তার মানে আমরা এর থেকে একটা খুব পরিষ্কার ভাবে বুঝতে পারি যে সুপ্রিম কোর্ট কোন দিকে যাচ্ছে, এই অর্ডারটা কোন দিকে যাচ্ছে। আমরা স্বাভাবিক, আমরা খুব ইমোশনাল ব্যাপারটা নিয়ে আমরা ইমোশনালি চিন্তা করি, কিন্তু সবকিছু তো ইমোশন দিয়ে হয় না। একটা সেট আপ লাগে, একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, প্রপার ইনফ্রাস্ট্রাকচার, একটা গাইডলাইন না হলে কোনো জিনিস সাকসেসফুলি সেটা স্ট্যান্ড করে না। এইখানে সুপ্রিম কোর্টের ফার্স্ট থেকে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট সেই পথেই থাকছে যে এটা যেন একটা কথার কথা না হয়ে থাকে, একটা জাস্ট ফর দ্য সেক অফ দ্য অর্ডার হয়ে না থাকে, এটা যেন অন্যভাবে একটা মানে আরো 5টা আন্দোলনের মতো হয়ে না থাকে, এটা যেন আরো কোনো একটা বিগার এর একটা কোনো এফেক্ট থাকে, আরো যেন সুদূর প্রভাবশালী কোনো একটা প্রভাব থেকে যায়। এই হিসেবেই কিন্তু অর্ডারটা সেদিকে যাচ্ছে। কারণ গাইডলাইন্স গুলো দেখবেন বা তার যেরকম ভাবে উনি ফ্রেমওয়ার্ক করে দিচ্ছেন টোটাল প্রসেসের, টোটাল সিস্টেমে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এই ফ্রেমওয়ার্কটা কিন্তু ভবিষ্যতে একটা গাইডলাইন, একটা প্রসেস হতে চলেছে, যেটা ইন ফিউচারে খালি আরজি কর নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মানে হসপিটাল নয়, এটা ভারতবর্ষের ক্ষেত্রে, পুরো ভারতবর্ষের ক্ষেত্রে হয়তো এই অর্ডারটাকে ধরে পুরো ভারতবর্ষেরই হেলথ সিস্টেম একটা পরিবর্তন হতে চলেছে। মানে কি আরজি কর আমরা বলতে পারি, আরজি করের এই ঘটনা পুরো ভারতবর্ষের হেলথ সিস্টেমকে বদল করে দিতে চলেছে? নিশ্চয়ই এটা নিয়ে কোন রকম কোনো দ্বিমত নেই, প্রত্যেককে অনুরোধ করবো অর্ডারটাকে কাইন্ডলি একবার একটু দেখতে।
এইটা অর্ডারের আমি একটু সুবিধা করে দিচ্ছি আমাদের দর্শকদের জন্য। সুপ্রিম কোর্ট কেস স্ট্যাটাসে যদি আপনারা ইন্টারনেটে সার্চ করেন তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সুপ্রিম কোর্ট কেস স্ট্যাটাস। আর এখানে কিছু দিতে হয় না, শুধু ডায়েরি নাম্বার দিলেই হয়। এই কেসটার ডায়েরি নাম্বার হচ্ছে 37351 অফ 2024। 37351 অফ 2024। এইটুকু নাম্বার, খালি এইটুকু সুপ্রিম কোর্ট কেস স্ট্যাটাসে গিয়ে ডায়েরি নাম্বারে গিয়ে শুধু এই নাম্বারটুকু 37351 অফ 2024 এটাকে দিলে এন্টায়ার স্ট্যাটাসটা আপনি আনতে পারবেন প্রত্যেকে। খুব প্রয়োজনীয় একটা তথ্য দিলেন এটা। আর খুব সহজ পদ্ধতি, মানে আমরা সারাদিন যারা প্রত্যেকে আমরা ইউটিউব করি, আমরা ইনস্টাগ্রাম করি, আমরা বহু কিছু করি, তার চেয়ে এটা অনেক সহজ পদ্ধতি। আচ্ছা, আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই অর্ডারের মধ্যে বলি, গভর্নমেন্টের একটা প্রজেক্ট, একটা প্রপোজাল নিয়েছিল গভর্নমেন্ট, সেটা হচ্ছে রাতের সাথী। রাতের সাথী বলে গভর্নমেন্টের একটা প্রজেক্ট নিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, এবং সেক্ষেত্রে নারীদের উপরে অসম্মানমূলক আচরণ করার জন্য কি কি মানে রোকা যেতে পারে তার প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে। প্রথমেই বলে রাখি, এই যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট প্রপোজালটা দিয়েছিল রাতের সাথী, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট খুব একটা ভালোভাবে নেয়নি এবং খুব যুক্তিসঙ্গত কারণে নেয়নি। যে দেওয়া হয়েছিল রাতের সাথী প্রকল্পে, তাতে দেখা যাচ্ছে যে একটা ডিসক্রিমিনেশনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে মেয়ে এবং ছেলেদের। ওয়েদার এই ডিসক্রিমিনেশনটা কিন্তু আমরা কেউ চাইছি না, আমরা চাইছি সুরক্ষা, চাইছি সুরক্ষা। আর ডিসক্রিমিনেশন তৈরি করে দিয়ে আলাদা করে সুরক্ষার একটা বাতাবরণ তৈরি করা, দুটো কিন্তু আলাদা জিনিস। সুতরাং এইটার উপরে গভর্নমেন্টকে একটা ডাইরেকশন, ফার্দার ডাইরেকশন দেওয়া হলো যে যাতে নাকি গভর্নমেন্ট এটাকে পুনর্বিবেচনা করে অ্যাপ্রোপ্রিয়েট পলিসি কোর্টকে জানায়। একটা নতুন পলিসি, মানে এই পলিসিটা কি আরো ভালো কি করে হতে পারে, কি করে লিঙ্গ বৈষম্য দূর হতে পারে, কি করে আরো প্র্যাকটিক্যাল হইতে ব্যাপারটা ভাবা যেতে পারে, করা যেতে পারে, এইরকম করে একটা পলিসি ইন্ট্রোডিউস করে যেন সুপ্রিম কোর্ট জানানো হয়। আর টোটাল যেটা হচ্ছে যে ন্যাচারালি ইনভেস্টিগেশন প্রসেস চলছে, ইনভেস্টিগেশন প্রসেস চলার সঙ্গে সঙ্গে প্রসেস উনি বলে দিচ্ছেন, প্রসেসের একটা গাইডলাইন্স আসছে, এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ডাক্তাররা তার প্রত্যেকে আরো তাদের মতামত দিচ্ছেন, অবজারভেশন দিচ্ছেন, এবং এই করে দেখা যাচ্ছে সিস্টেমটা কোথাও যেন আস্তে আস্তে একটা রূপ নিচ্ছে, যেটা ভবিষ্যতের আমাদের পরিকাঠামো হতে চলেছে। কিন্তু আমাদের যেটা হয়, আইন তো বা বেরোই যায়, অর্ডার তো বেরোয়, সেটা তো ইনক্রিমেন্ট আলটিমেট হয় না। কিন্তু এক্ষেত্রে কি সেরকমই কোনো সম্ভাবনা থেকে যাবে না ভবিষ্যতে সুপ্রিম কোর্ট এটা যদি না হয় তখন কোনো ব্যবস্থা নেওয়ার জায়গা থাকছে? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন খুব বাস্তবসম্মত প্রশ্ন। সেটা হচ্ছে যে যেভাবে অর্ডারটা হচ্ছে সেইভাবে সত্যি, মানে আপনার প্রশ্নটা ধরেই বলছি, মানে এখানে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট হয়তো কোনোভাবে এটা চিন্তা করছেন যে আজকে যে গাইডলাইনটা দেওয়া হলো সেই গাইডলাইনটা ফলো করা হবে তো, আজকে যে পরিকাঠামোটা দেওয়া হলো সেই পরিকাঠামোটা রক্ষা হবে তো, বা আজকে যেরকম ভাবে একটা ফ্রেমওয়ার্ক করা হচ্ছে পুরো জায়গাটা ধরে সেটা একটা মেনটেন হবে নাকি অর্ডার হয়ে থেকে যাবে। আর এইটা সুপ্রিম কোর্টে কোনো না কোনোভাবে কনসার্নিং পয়েন্টে রয়েছে বলেই আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট কিন্তু প্রতিটা পদে পদে একটা স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে একটা ফ্রেমওয়ার্ক করে দিচ্ছেন, ভবিষ্যতে কিন্তু এটা একটা প্রপার গাইডলাইন হতে চলেছে। এবং এখনো এটা যেহেতু ফাইনালাইজ হয়নি, এক্ষুনি পুরোটা মন্তব্য করা ঠিক হবে না এই মুহূর্তে, কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা শুধু গাইডলাইনে গিয়েই থেমে থাকবে না, এটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের পরে এই গাইডলাইনটাকে ফলো করার জন্য আরো কি করা উচিত বা কি করা হবে, বা এই গাইডলাইনকে ফলো না করলে কি স্টেপ নেওয়া হবে, আমরা আশা রাখছি হয়তো সেই দিকটাও সুপ্রিম কোর্ট আস্তে আস্তে ক্লিয়ার করতে পারেন। এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না, যেটাই করবেন, কিন্তু আইনজীবী হিসেবে মনে হচ্ছে যে হয়তো শুধু একটা গাইডলাইন বা পরিকাঠামোর একটা পরামর্শ দিয়েই এইটা থেমে থাকবে না, এটা আরো বৃহত্তর কোনো পর্যালোচনা বলুন বা বৃহত্তম কোনো ফ্রেমওয়ার্কের দিকে এটা যাবে, যেখানে এটা সিকিউর করা যায়। আমরা দেখছি যে 27 তারিখের পরের ডেটটা আছে, সেদিন কি হতে পারে? ন্যাচারালি দেখুন, এটা তো একটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। প্রথম দিনই আমরা যেভাবে বলেছিলাম যে প্রথম একটা জিনিস ইনিশিয়েশন হলো, তারপরে সিবিআই রিপোর্ট জমা পড়ছে, তারপরে ধরুন সিআইপিসি গাইডলাইন তৈরি হচ্ছে, এখন যেটা দেখতে পাচ্ছি আমরা রাত্রের সাথী প্রকল্প নিয়ে একটা পর্যালোচনা চলছে। 27 তারিখে
আর ইন দ্য মিন টাইম আমরা আবার এখানেও অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম ভাবে কোনো থানা ওসি কে হয়তো অ্যারেস্ট করা হচ্ছে এখানে, তারপরে অন্যান্য আরো যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আর কি। তো সেই ক্ষেত্রে 27 তারিখ ওয়ার্ডটা আমাদের খুব ভাইটাল এই কারণে যে সেই দিনকার সুপ্রিম কোর্টের মূলত অবজারভেশন থাকবে প্রেজেন্ট সিচুয়েশনের উপরে। প্রেজেন্ট সিচুয়েশনটাকে 3 ভাগে ভাগ করা হবে। কি সিচুয়েশন ভাগ করা হবে? প্রথম কথা হচ্ছে ডাক্তাররা ফিরে গিয়ে তাদের এখন যে টোটাল যে পরিকাঠামোগত যে ব্যাপারটা রয়েছে সেটা আবার সচল হলো কিনা, যেটা মাঝখানে একটু ব্যাহত হয়েছিল। ফার্স্ট অবজারভেশন থাকবে সুপ্রিম কোর্টের এটা। সেকেন্ড অবজারভেশন থাকবে সিবিআই রিপোর্ট। তো সিবিআই রিপোর্টের উপর বেস করে আরো কিছু যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেই ডেভেলপমেন্ট গুলো মানে কি করে আরো এগিয়ে যাওয়া যায়। আর 3 নম্বর যে জিনিসটা সেটা থাকবে হচ্ছে এই ডেভেলপমেন্টটা, এই সিবিআই রিপোর্টের ডেভেলপমেন্টই তো বড় কথা নয়, এর পরবর্তী যে জিনিসটা যেটা সুপ্রিম কোর্ট একটা প্ল্যান নিয়েছেন, এর প্ল্যান অফ অ্যাকশন নিয়েছেন যে এইটাই কি করে একটা পার্মানেন্ট সলিউশন আনা যায় আর জায়গাটা যেন কোনোভাবেই আমাদের যে উই ওয়ান্ট জাস্টিস, আমাদের যে স্লোগান রয়েছে, আমাদের যে মোটো রয়েছে তাতে যেন সরে না যায়, সেই হিসেবে আরো কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের ফার্দার অবজারভেশন দিচ্ছে। আরেকটা প্রশ্ন আপনাকে করব, হয়তো এই সংক্রান্ত, মানে আপনার এই হাইকোর্টের রায়, মানে সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত না যদিও। দেখুন, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকগুলো সিবিআই তদন্ত চলছে এবং কোনো কোনো তদন্ত হাইকোর্টের তত্ত্বাবধানেই চলছে, নজরদারিতে চলছে, কিন্তু কোথায় যেন সেই তদন্তগুলো শুরুতে যেরকম গতি থাকে তারপর সেই গতিটা হারিয়ে যায় আর তারপর আমরা সেই বিষয়টা ভুলে যাই। এবার এই যে এখন যে পর্যায়ে আছে সিবিআই স্বয়ং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা নজরদারিতে যেহেতু তদন্তটা করছে, এগুলো একটা আশঙ্কা হচ্ছে এগুলো সেই অন্য তদন্তের মতন হবে না তো? মানে আইনজীবী হিসেবে আপনার কি মনে হচ্ছে? আপনি যে বিষয়টা বললেন এই বিষয়টা খুব বাস্তব বিষয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। এটা নিয়ে দেখুন, আমি তো আইনজীবী সঙ্গে সাধারণ নাগরিক হিসেবে এটা আমাকেও কখনো কখনো হতাশ করে যে একটা মামলা, একটা ইনভেস্টিগেশন শুরু হলো, তারপর সেইভাবে তার কোনো রূপ পেল না। এইখানে কিন্তু আমাদের একটা ব্যক্তিগত দায়িত্ব। সবকিছু আইন নয়, সবকিছু আদালত নয়, সুপ্রিম কোর্ট মানে কিন্তু সবকিছু নয়। আজকে ধরুন এই আন্দোলনটা যদি, এই প্রতিরোধটা এরকম ভাবে তৈরি না হতো তাহলে কি সুপ্রিম কোর্ট এত সিরিয়াস নিত জায়গাটা? এটা কিন্তু নাগরিক হিসেবে বলছি আমি। সুতরাং যদি আমরা সেই জাস্টিস, সেই জায়গাটা চাই, তাহলে কিন্তু আমাদের একটাই সলিউশন যে এখানেই থেমে না যাওয়া। এখানে যদি থেমে যাই তাহলে হয়তো আন্দোলনটাও বা ইনভেস্টিগেশন কোথাও না কোথাও এফেক্ট করবে। কিন্তু আমরা যদি না থাকি, আমাদের যে গলার স্বর আমরা যদি একই রকম রাখি, আমাদের যে জায়গা যেখান থেকে আমরা সরে না আসি, তাহলে কিন্তু এই যে ইনভেস্টিগেশন প্রপার হতে বাধ্য।